কোথায় গেল আমার দুই মেয়ে? শম্পা, চম্পা, কোথায় গেলি তোরা? আমি খুব কষ্টে বাজার থেকে ফিরেছি মা। এই বাড়িতে কি আমাকে এক গ্লাস পানি দেওয়ার লোক নেই? তুমি এসব কি বলছো বাবা? আমি জানি তুমি বাজার থেকে হাঁটে হাঁটে আসতে ক্লান্ত হয়ে পড়বে, তাই আমি তোমার জন্য শরবত বানিয়ে বসে আছি। আর তুমি বলছো তোমাকে নাকি পানি দেওয়ার লোক নেই। আমি তো আগেই জানি যে কারো না হলেও আমার বড় মেয়ের আমার চিন্তা আছে। সে ঠিক আমার জন্য শরবত করবে। আসলে আমি তোদের সঙ্গে একটু মজা করছিলাম। আর এই নে, তোর জন্য এখানে পড়ার জন্য কিছু চুড়ি আর বিস্কিট এনেছি। চম্পাকে নিয়ে ভাগ করে খেয়ে নিস। তুমি কেন শুধু শুধু এত টাকা খরচ করো বলো তো? এমনিতেই তো আমাদের অভাবের সংসার। কোনোমতো পান্তাগুলোর জোগাড় হলে নুন কিনার আর টাকা থাকে না। শুধু চম্পার জন্য বিস্কিট আনলেই তো হতো। চুড়িগুলো এনার কি দরকার ছিল? আর মা দেখলে তো তোমাকেই বকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, হয়েছে। তোর মায়ের কথা তোকে ভাবতে হবে না। তুই শুধু খুশি হয়ে চুড়িগুলো পর। এখন যা, চম্পাকে ডেকে নিয়ে আয়। দাঁড়াও, আমাকে ডাকতে হবে না, এই তো আমি চলে এসেছি। আর বাবা, তোমাকে আমি বলেছিলাম না যে একটা আমার জন্য লাল রঙের সুন্দর শাড়ি আনতে? এনেছো? দাও দেখি, আমি এক্ষুনি পরে দেখব আমাকে কেমন লাগছে। আমি তোর জন্য শাড়ি আনতে চেয়েছিলাম মা, কিন্তু বিশ্বাস কর, আজকে যেটুকু ধান বিক্রি হয়েছে তা দিয়ে এই খরচ করতেই পয়সা শেষ হয়ে গেল। আমাকে তুই ক্ষমা কর মা। আমি তোমার কাছে কিছু শুনতে চাই না। তুমি আমাকে গত সপ্তাহে বলেছিলে এই সপ্তাহে শাড়ি এনে দেবে। দিদির জন্য তো ঠিক চুড়ি নিয়ে এসেছো। আমার কিন্তু তোমাকে দেখে খুব রাগ হচ্ছে। তুই এখন এসব কি শুরু করলি চম্পা? বাবা তো এইমাত্র বাজার থেকে বাড়ি ফিরল, আর তুই তাকে শাড়ির চাপ দিচ্ছিস? একটু বোঝার চেষ্টা কর। তার কাছে টাকা না থাকলে তোকে কোথা থেকে শাড়ি কিনে দেবে বলতো? তুমি কোনো কথা বলো না দিদি, আমি তোমার মতো নয়। তোমার কোনো শখ চাহিদা নেই বলে কি আমারও নেই? শম্পা, চম্পা, তোদের ব্যাপার কি? বাবা আসামাত্র তাকে ঘিরে ধরেছিস? যা এখান থেকে, বাবাকে ভেতরে গিয়ে বসতে দে। তুমি নিজেই দেখো মা, বাবা বলেছিল আমাকে এই সপ্তাহে একটা নতুন লাল শাড়ি কিনে দেবে, কিন্তু সেই কোনো শাড়ি নিয়ে আসেনি। দেখ মা চম্পা, জীবনে এত চাহিদা হলে চলে না। দিন দিন তোর আবদার বেড়েই চলেছে। তোর দিদিকে দেখ, সে তো কখনো বাবার কাছে তেমন কিছু আবদার করে না। তোর কেন শুধু শুধু এত আবদার? আমি দিদির মতো বোকা নয় মা, আমার পছন্দ দামি আর ভালো। আর তোমরা দেখে নিও, আমি দিদির চেয়ে ভালো থাকবো। ঠিক আছে মা, আমি অনেক কষ্টে বাড়িতে ফিরেছি। আমাকে আর জ্বালাস না। আগামী সপ্তাহে তোর জন্য ঠিক লাল শাড়ি নিয়ে আসব। এবার আমাকে একটু শান্তি দে। বাবা, তুমি অনেক পরিশ্রম করে হাঁটে হাঁটে এসেছো। এবার এই শরবতটা খেয়ে বসো। আমি তোমাকে ভাত বাড়ি দিচ্ছি, ভাত খেয়ে একটু বিশ্রাম করবে। কল্পনা, দেখছো, দুইটা মেয়ে একদম দুই রকম হয়েছে। বড়টার কোনো বিলাসিতা বলতে কিছু নেই, বাবা মায়ের প্রতি কত যত্নশীল। আর একদিকে চম্পা, তার আবদারের কোনো অন্ত নেই। আমিও তাই ভাবছি। জানি না এই চম্পার ভাগ্যে কি লেখা আছে। আর হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, কালকে আমার মা বাড়িতে বেড়াতে আসবেন। কিছুদিন থাকবেন হয়তো। এটা তো খুব ভালো খবর। মা আমাদের বাড়ি কয়েকদিন বেড়াতে আসলে আমাদের ভালোই লাগবে। কাল সকালেই গিয়ে তার জন্য একটা ভালো মাছ কিনে আনবো। শম্পা, চম্পা, তোরা কোথায় গেলি? দেখ, আমি এসেছি। আমার নাতনিরা কোথায়? দিদা, তুমি চলে এসেছো? পথে কোনো রকম অসুবিধে হয়নি তো? এসো, ভিতরে এসো। মা দেখো, দিদা এসেছে। মা, তুমি কতদিন পরে আমাদের বাড়িতে এলে। চলো ভেতরে গিয়ে বসো, আমি তোমার জন্য শরবত বানাচ্ছি। আরে হয়েছে, দাঁড়া দাঁড়া, তোরা এত ব্যস্ত হোস না। আমি একদম ঠিক আছি। আগে চম্পাকে ডাকতো, তাকে তো দেখতে পাচ্ছি না। তুমি আর ওর কথা বলো না মা। ওর কি আর বাড়িতে থাকার সময় আছে? সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। যখন পেটের ক্ষুধার টান পড়ে তখন বাড়িতে আসে। এই তো আমি এসে পড়েছি। তা বলো, তুমি আমার জন্য কি এনেছো? কই, দাও দেখি কি এনেছো।
আসলে তুই এতটুকু আর বদলালি না। এতদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো, আর তুই জিজ্ঞেস করছিস আমি তোর জন্য কি এনেছি। আহা দিদা, তুমি শুধু শুধু আমার ওপর রেগে যাচ্ছ। আচ্ছা সেই কথা বাদ দাও, এখন বলো এতদিন পর তুমি আমাদের বাড়িতে কি খবর নিয়ে এসেছো? আসলে আমি তোদের বাড়িতে এমনি আসিনি, আসার পেছনে একটা কারণ আছে, আর তা হলো তোর বিয়ে। আমি তোর জন্য খুব ভালো একটা ছেলের খোঁজ নিয়ে এসেছি। এই রকম ছেলে সচরাচর পাওয়া যায় না। তারা তোর মতোই একটা চটপটে মেয়ে খুঁজছে, তাই ভাবলাম তোর মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। শম্পা আমার বড় মেয়ে, ওকে বিয়ে না দিয়ে চম্পাকে কি করে বিয়ে দিই? আর তুমি হঠাৎ বিয়ের প্রস্তাব নিয়ে আসলে কেন? আমি কি তোদের খারাপ চাই? চম্পার জন্য এই ছেলে অনেক উপযুক্ত। ছেলে ভালো চাকরি করে আর খুব ভদ্র, কারো সঙ্গে কোনো রকম বেয়াদবি করতে শেখেনি। তাহলে তোরা কেন রাজি হচ্ছিস না বল? তুমি কি যে বলো দিদা, সামান্য চাকরিওয়ালা ছেলেকে আমি বিয়ে করব? আমি তো বড়লোক বংশের বড়লোক ছেলেকে বিয়ে করব। তুমি তো জানো ছোটবেলা থেকেই আমার চাহিদা বেশি, দামি দামি শাড়ি আর ভালো ভালো গয়না, এই নিয়েই আমার শখ বেশি। তুমি বরং সেই ছেলের সঙ্গে দিদির বিয়ে দিয়ে দাও। দিদা, আমি এতক্ষণ চুপ করেছিলাম, তবে আমি তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমি এই বিয়েতে রাজি না। আমি আমার বাবা মার সঙ্গেই থাকতে চাই। তোরা আমার নাতনি, আমি তোদের ভালো মন্দ সবটাই বুঝি, আর আমি ওদের কথা দিয়ে এসেছি যে তার শব্দে আমার নাতনির বিয়ে দিব। আর আশা করি তোদের মধ্যে একজন বিয়েতে রাজি হবি। আমি বিয়েটা দিতে চাই। তোদের মা বাবার আমার উপর ভরসা করে, তাদের কোনো অমত থাকবে না। আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, তোরা প্রস্তুত থাকিস। তোর দিদা তোর জন্য এত ভালো একটা সম্বন্ধ এনেছে, তুই কেন রাজি হচ্ছিস না মা? আমরা গরিব মানুষ, তোর যদি একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হয় তাহলে তুই সুখী হবি, আর আমরাও খুব খুশি হব। তুমি তো ভালো করে জানো আমি কেমন ছেলে পছন্দ করি। আমি যাকে বিয়ে করব সে হবে অনেক বড়লোক আর অনেক টাকা পয়সার মালিক। এরকম সাধারণ একটা চাকরিওয়ালা ছেলেকে আমি বিয়ে করতে চাই না। টাকা পয়সা অর্থ সম্পদ কখনো সুখ নিয়ে আসে না। তাছাড়া ছেলেটা অনেক ভালো, তুই তাকে বিয়ে করলে অনেক সুখী হবি মা। জামাই ছাড়ো, চম্পা যদি রাজি না হয় তাহলে তাকে বাদ দাও। আমি ওদের কথা দিয়ে এসেছি যে এই বিয়ে হবে। তুমি বরং শম্পাকে রাজি করাও। শম্পা, তুই তো ছোটবেলা থেকে কখনোই আমার কথার অমান্য করিসনি। এই বিয়েতে কি তোর মত আছে? যদি তুই এই বিয়েতে রাজি থাকিস তাহলে তোকে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিব। আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমাদের সাথেই থাকতে। এখন তোমাদের যা ভালো মনে হয় তাই করো। দেখ মা শম্পা, পৃথিবীতে কোনো মেয়েই তার বাবা মায়ের কাছে সারা জীবন থাকতে পারে না। একদিন না একদিন তোকে তো বিয়ে করতেই হবে। ঠিক আছে মা, তুমি এই ছেলেকে বলে দাও কালকে যেন তারা শম্পাকে দেখতে আসে। তার পরের দিন পাত্রপক্ষ থেকে শম্পাকে দেখতে আসে। আমার নাম সৌরভ। 4-5 বছর আগেই আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে আমি আমার কাকার কাছেই আছি। লেখাপড়া করে খুব কষ্টে একটা চাকরি পেয়েছি। এখন আমি নিজের বাড়ি করেছি। আপনার মেয়েকে সেই বাড়ির বউ করতে চাই। শম্পা আমার বড় মেয়ে। দেখো বাবা, ওকে বিয়ে না দিয়ে আমি কি করে চম্পাকে বিয়ে দিই? তাই তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমার সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে দিতে চাই। চাচা, আমি শুধু একটা ভালো মেয়ে চাই, আমার আর কোনো চাহিদা নেই। শম্পা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। তোর মতো বোকা মেয়ে এই দুনিয়ায় আর একটাও নেই। কেন ওই ছেলেকে বিয়ে করার জন্য রাজি হলি? তুই জানিস তার নিজের বাড়ি তো আছে, কিন্তু এই আমাদের মতো একদম ছোট একটা বাড়ি, তেমন রোজগারও করে না। তুই তো আমাকে ছোটবেলা থেকেই দেখে আসছিস। আমাকে কি কখনো দেখেছিস টাকা পয়সা চাইতে? আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা ভালো মানুষ চাই। জীবনে টাকা পয়সা ছাড়া কোনো দাম নেই। যখন টাকা পয়সা থাকবে না, দেখবি জীবনে আর কোনোটাই স্বপ্ন পূরণ করতে পারবি না।
আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোর যেন বড়লোক এক পরিবারে বিয়ে হয় আর সেখানে তুই সুখে শান্তিতে থাকতে পারিস আর তোর স্বামী যেন অনেক ধন সম্পত্তির মালিক হয়। আমি তো একেবারে নির্ণয় নিয়েই ফেলেছি, কোনো গরিব চাষির ছেলেকে আমি বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই অনেক প্রভাবশালী আর ধনসম্পত্তির অধিকার হতে হবে। ভগবান তোর প্রত্যেক মনের বাসনা পূরণ করুক। আর মাত্র কয়েকদিন বাকি, তারপর বিয়ে হয়ে গেলে তো আমি স্বামীর বাড়ি চলে যাব। স্বামীর বাড়ি যাওয়ার জন্য তো হাঁ করে তাকিয়ে আছিস, গিয়ে যখন দেখবি নুন আনতে পান্তা ফুরাবে তখনই তোর এই ভালোবাসা বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়। ভবিষ্যতে কি হবে তা ভগবান দেখে নিবে। এখন চল রান্নাবান্না শেষ করি। কি বললি রান্না? তুই গিয়ে রান্না কর, আগুনের তাপে বসে আমি রান্না করতে পারবো না, এতে আমার সৌন্দর্য খারাপ হয়ে যাবে। আমি তো আর তোর মতো নয়, আমি বড়লোক বাড়ির সুন্দরী বউ হব। 2-3টে আমার শরীর যত্ন করার জন্য দাসী থাকবে। আচ্ছা আচ্ছা, যা, তোকে রান্না করতে হবে না, তুই তোর মতো সারা গ্রামে ঘুরে বেড়া, আমি গিয়ে রান্না শেষ করি। শম্পার বিয়ে হয়ে যায়। শম্পার বিয়ের কিছুদিন পরেই ঘটকদার বাড়িতে আসে চম্পার একটা সম্বন্ধ নিয়ে। রতন, বাড়িতে আছো নাকি? এসো, একটু বাইরে এসো। আরে ঘটক ভাই যে, কেমন আছো তুমি? তা বলো, কি খবর নিয়ে এলে? আমি তোমার জন্য একটা অনেক ভালো সুখবর নিয়ে এসেছি। বড় মেয়েকে তো অনেক ধুমধাম করে বিয়ে দিলে, এখন ছোট মেয়ের কথাও তো ভাবতে হবে। তা তুমি চম্পার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলে নাকি? আজ্ঞে হ্যাঁ, তোমার মেয়ে চম্পার জন্য ভালো একটা ছেলের খোঁজ নিয়ে এসেছি। ছেলে অনেক বড় একটা ব্যবসায়ী, অনেক টাকার মালিক। তোমার মেয়ে সেখানে যদি বিয়ে হয় তাহলে তাকে একেবারে রানী করে রাখবে। তুমি গিয়ে সুখীকে একবার ডেকে পাঠাও, তারও মতামত জিজ্ঞেস করি। ঘটক কাকা, তুমি আমাদের বাড়ি এসেছো? আর এসে আমাকে ডাকছো কেন? তোর জন্য একটা ভালো বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছি মা। ছেলে অনেক টাকার মালিক, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই। অনেক বড় ব্যবসায়ী একটা ছেলে। শুনো ঘটক কাকা, আমরা গরিব সাধারণ মানুষ, এমন ধনী বাড়িতে আমরা সম্বন্ধ করতে চাই না। মেয়েটা আমার সেখানে মানিয়ে নিতে পারবে না। তুমি বরং ওর জন্য সাধারণ একটা ছেলের খোঁজ নিয়ে এসো। আমি কি সাধারণ কোনো মেয়ে যে সাধারণ ঘরে বিয়ে করব? দিদিকে তো এক গরিবের হাতে তুলে দিয়েছো, কিন্তু আমি দিদির মতো নয়, আমি ধনী ছেলেকে বিয়ে করব। হ্যাঁ ঘটক কাকা, তুমি সেখানেই আমার সম্বন্ধ দেখো। তুই ভাবিস টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে, কিন্তু মনে রেখিস এসব কখনোই সুখ নিয়ে আসে না। আরে রতন ভাই, তুমি শুধু শুধু তোমার মেয়েকে নিয়ে এত ঝামেলা করছো। তোমার 2 মেয়ে, আর 2 মেয়ের চিন্তাভাবনা কখনোই এক হয় না। তোমার বড় মেয়ের কোনো চাহিদা নেই, একদম সাধারণ একটা মেয়ে। কিন্তু তোমার ছোট মেয়ের স্বপ্ন, সে বড়লোক ছেলেকে বিয়ে করতে চায়। আমি বলি তোমাকে তার স্বপ্নকে সম্মান করা উচিত। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু আমার মেয়ের সুখে থাকা চাই। সে সুখে থাকলেই আমিও সুখী। তার পরের দিন চম্পাকে শহরের ব্যবসায়ী দেখতে আসে। আমার নাম রাজু, আমি এই শহরের বড় ব্যবসায়ী। ভগবান আমাকে টাকা পয়সা ধন সম্পদ সব দিয়েছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা, বলো তোমার কি শর্ত আছে? দেখুন, আমি আপনার মেয়েকে বিয়ে করব, তবে আমাকে 2 লক্ষ টাকা ডিমেন্ড দিতে হবে। তুমি কি যে বলো বাবা, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। একদিন কাজ না করতে গেলে আমাদের ভাত হয় না। তোমাকে আমি কি করে 2 লক্ষ টাকা দিব? আমাকে ক্ষমা করবেন কাকা, যদি 2 লক্ষ টাকা না পাই তাহলে আমি এই বিয়ে করতে পারবো না। বাবা, তিনি কত বড় ব্যবসায়ী, আর মাত্র 2 লক্ষ টাকা তুমি জোগাড় করতে পারবে না? নিজের মেয়ের জন্য কি তুমি এতটুকু করতে পারবে না? প্রয়োজনে তুমি ঘর বাড়ি বিক্রি করে হলেও তুমি এই টাকা জোগাড় করো। ছি ছি, চম্পা তুই স্বার্থপর এটা আমরা জানতাম, কিন্তু তুই যে এতটা স্বার্থপর এটা আমরা কখনোই জানতাম না। তুই এই ঘর বাড়ি বিক্রি করতে বলছিস? বিয়ে হলে তো তুই স্বামীর বাড়ি চলে যাবি, কিন্তু আমরা কোথায় থাকবো ভেবেছিস একবারও? ঠিক আছে, আমি 2 লক্ষ টাকা জোগাড় করে দিব, কিন্তু আমাকে মাস খানেকের মতো সময় দিতে হবে। কেন তুই ধনী ছেলে ছাড়া কিছু বুঝিস না, তাই আমি তোর মনের আশায় পূরণ করব।
ঠিক আছে, আমি আপনাকে এতটা সময় দিতে পারি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করুন, আমি আর দেরি করতে চাই না। আগামী সপ্তাহেই আমাদের বিয়ে। শম্পা, একটা খবর শুনেছ? সকাল সকাল তুমি আবার কিসের খবর নিয়ে হাজির হলে? আজ তোমার বাবা ফোন করেছিলেন। তিনি বলেছিলেন তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আগামী সপ্তাহেই নাকি বিয়ে, তাই কালকেই আমরা তাদের বাড়ি রওনা হব। আরে বাহ, এ তো খুব ভালো খবর। আমরা তাহলে বিয়ে খেতে যাব? তা তুমি জিজ্ঞেস করেছিলে তার স্বামী কি করে? শুনলাম তার স্বামী নাকি শহরের বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পত্তির মালিক। তোমার বোনের কপালটা তো আর তোমার মতো হয়নি। আমার মতো হতভাগ স্বামী সে নয়, সে তার বউকে সুখে রাখতে পারবে। কি যে বলো তুমি! আমি তোমার সঙ্গে অনেক সুখে আছি। আমার কাছে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ না। আমার ছোটবেলা থেকেই ধন সম্পত্তির প্রতি কোনো চাহিদা ছিল না, কিন্তু চম্পা, সে ছিল একটু অন্যরকম। সে একটু বেশি বিলাসিতা করতে চাইতো। তবে ভগবানের কাছে এটুকু বলবো, সে যেখানেই থাকুক তার যেন সব মনের আশা পূরণ হোক, আর সবসময় সুখে শান্তিতে থাকুক। কিন্তু একটা কথা, বিয়েতে তো দুজনেই যাব, খালি হাতে তো আর যাওয়া যাবে না। কি দিবে ঠিক করেছো? আমার তো সামর্থ্য কম, তাই তোমার বোনের জন্য একটা ভালো দেখে শাড়ি নিয়ে যাব বলে ঠিক করেছি। আশা করি সেটাই তার পছন্দ হবে। একদম ভালো সিদ্ধান্ত। আমারও মনে হয় তাই ভালো হবে। ঠিক আছে, আগামীকাল তাদের বাড়িতে চলে যাব। তারপরের দিন সকালে তারা তার বাবার বাড়িতে গিয়ে পৌঁছায়। চম্পা, কোথায় গেলি বোন? দেখ, আমরা চলে এসেছি। আরে দিদি, খুব ভালো করেছিস তুই চলে এসেছিস। তোমরা জানো আমার এক শহরের ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এই দেখো, তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি চম্পা। বিয়ের সময় এই শাড়িটা পরো, তোমাকে খুব ভালো দেখাবে। দেখি আমার জামাইবাবু আমার জন্য কি শাড়ি এনেছে। আরে এ তো একদম কম দামি শাড়ি। এই শাড়ি তো আমার শ্বশুরবাড়িতে পরা যাবে না, কারণ সেখানে সবাই বড় লোক। সেখানকার কাজের লোকেরাও এই ধরনের শাড়ি পরে না। কি করব বলো, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পেয়েছি এনেছি। তোকে বোন ভাবতেও আমাকে লজ্জা করে। তুই যে আমার বোন সেটা প্রকাশ করতেও আমার মনে ভীষণ কষ্ট হয়। তোর জামাইবাবু তোর জন্য শাড়িটা আনলো, আর তুই তাকে অপমান করলি। একবারও আমাদের হয়ে ভেবে দেখলি না? সত্যি কথা শুনে কখনো কষ্ট পেতে নেই। তোমার স্বামীর সামর্থ্য কম, তাই আমার জন্য এই কম দামি শাড়ি এনেছে। কিন্তু আমি তো এইসব কম দামি শাড়ি পরি না। তুমি বরং তোমার কাছেই এই শাড়িটি রেখে দাও, তুমিই পরবে। তুই যখন আমাকে এত বড় কথা বলতে পারলি, আমি তাহলে আর তোর এই বিয়েতে থাকবো না। যেখানে আমার স্বামীকে সম্মান করা হয় না, সেখানে থাকার আমার কোনো প্রয়োজন নেই। তুমি যে কেন শুধু শুধু আমার ওপর রেগে যাচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না। চলেই যখন এসেছো, তাহলে বিয়েটা খেয়েই যাও। আমার মতো বোনে তোর দরকার নেই। কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে তোর, কয়েকদিন পর তো আমাদের সঙ্গে আর সম্পর্কই রাখবি না। আমি বরং চলেই যাই। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ তোর অসুবিধেই হবে। চম্পার খুব ধুমধাম করে বিয়ে হয়। এরপর আমাদের 1 বছর পর চম্পার শ্বশুরবাড়ির দৃশ্য দেখানো হয়। তোমাকে যে বললাম যে তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আয়, আমার ব্যবসার জন্য কিছু টাকা লাগবে। কথা কি তোমার কানে যায় না নাকি? আপনাকে আর কত টাকা এনে দেব? আমি টাকা আনতে আনতে একদম ক্লান্তি হয়ে পড়েছি, আর আমার মা বাবাও অত টাকা কোথায় পাবে? আমি যতবার তোর কাছে টাকা চাইব, ততবার তোকে টাকা এনে দিতে হবে। তা না হলে আমি তোকে বিয়ে কেন করেছি? আমার মতো বড় ব্যবসায়ী কি তোকে এমনি বিয়ে করবে? একটা কথা শুনে রাখ, আমি শুধু তোকে টাকার জন্য বিয়ে করেছি, শুধু টাকার জন্য। এই জন্য বলে অতি লোভে জাতি নষ্ট। কত বড় বড় স্বপ্ন নিয়ে আমি আপনাকে বিয়ে করেছিলাম। শাড়ি, গয়না, ধন সম্পদ দিয়ে আমাকে একবারে বজিয়ে রাখবেন, অথচ আপনি আমাকে 1 বছর ধরে কত অত্যাচার করে আসছেন। তোকে মিথ্যে কথা বলেই আমি বিয়ে করেছি, আর তুই তোর লোভে পড়ে আমাকে বিয়ে করেছিস। এখন যা হওয়ার তা হয়ে গেছে। তুই যদি আমার সঙ্গে সংসার করতে চাস, তাহলে যা, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়।
ঠিক আছে, আমি কালকেই আমার বাবার বাড়ি যাচ্ছি। দেখি কত টাকার ব্যবস্থা করতে পারি। আর শুনো, ফিরে যদি আসতে চাও তাহলে টাকা নিয়েই ফিরে আসবে, না হলে তোমাকে আর আসতে হবে না। যদি টাকা ছাড়া ফিরে আসো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে থাকে যেন। বাবা, মা, তোমরা কোথায় গেলে? এদিকে একবার এসো, খুব জরুরি দরকারে আমি তোমাদের কাছে এসেছি। চম্পা, তুই? তোর কি হয়েছে মা? তোকে এমন কেন দেখাচ্ছে? কত স্বপ্ন নিয়ে তুই ওই ছেলেকে বিয়ে করলি, আর আজ কি না তোর এই অবস্থা? আমি তোমার কাছে আবার সাহায্য চাইতে এসেছি বাবা। দয়া করে আমাকে আরও টাকার ব্যবস্থা করে দাও, তা না হলে আমার স্বামী আমার ওপর অনেক অত্যাচার করবে। আমাকে বাড়িতেও ঢুকতে দিবে কিনা তারও কোনো বিশ্বাস নেই। আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই ছেলেকে বিয়ে করিস না। এই ছেলের হাবভাব আমাকে ঠিক লাগছে না। কিন্তু তুই তো তার ধন সম্পদ দেখে পাগল হয়ে গেলি, আমার কোনো কথাই শুনলি না। এখন আমি এত টাকা তোকে কোথা থেকে দিব? কিরে চম্পা, তুই কখন এলি? আর তোর চেহারার অবস্থা এমন কেন? দেখে তো মনে হচ্ছে যে তোকে কেউ মেরেছে। আমার স্বপ্ন ছিল ধন সম্পদ আর টাকা পয়সার, কিন্তু ভগবান আমাকে কিছুই দিলেন না। গত 1 বছর ধরে যে আমি কেমন করে সেখানে বেঁচে আছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। এ তুমি কি বলছো চম্পা? কিন্তু এসব ঘটনা তুমি আমাদের আগে কেন জানাওনি? আমরা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতাম। এমন করে আর তুমি কত অত্যাচারিত হবে সেখানে? আপনাদের জানানোর কোনো ভাষাই আমার ছিল না জামাইবাবু। দয়া করে আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি। এমন করে আর চলতে দেয়া যাবে না, এর একটা সমাধান করতেই হবে। আমি তোর জামাইবাবু আর গ্রামের প্রধানকে পাঠাচ্ছি, দেখি এর সমাধান কি হয়। ব্যাপার কি রাজু? তুমি নাকি সবসময় তোমার স্ত্রীর ওপর অত্যাচার করো, কেন করো এমন? এখন সব খুলে বলো তো শুনি। আপনি যা যা শুনেছেন একদম ঠিক শুনেছেন, কিন্তু একবার ভেবে দেখুন আমি কেন সব সময় এমনটা করি। আমার স্ত্রী অনেক বিলাসিতা একজন মানুষ। তাকে যতই ভালো খাবার দাবার, দামি দামি শাড়ি গয়না দাও, তাতেও তার মন ভরে না। ওর থেকেও তার বেশি দামি চায়, যা দেয়া আমার পক্ষে সম্ভব হয় না। অথচ তার বোনকে দেখুন, সে তার স্বামীর সাথে একটুতেই মানিয়ে নিতে পারছে। দেখো চম্পা, স্বামীর সাথে সংসার করতে গেলে তোমাকে তোমার বিলাসিতা কমাতে হবে। তুমি যত মানুষকে দেখানোর জন্য বিলাসিতা করবে, তোমার জীবনে সমস্যা ততই বেড়ে যাওয়া ছাড়া কমবে না। আমাকে ক্ষমা করো প্রধান সাহেব, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই বিলাসিতা করব না। এরপর থেকে আমি আমার চাহিদা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। হ্যাঁ প্রধান সাহেব, আমিও আর কোনোদিন আমার বউয়ের ওপর টাকা পয়সা নিয়ে অত্যাচার করব না। যাও তাহলে এবার তোমরা ভালোভাবে সংসার করো। আমার কানে তোমাদের যেন আর কোনো খারাপ খবর না আসে। লোভ করলে সবকিছু হারাতে হয়। লোভ মানুষের ভালো গুণ নষ্ট করে দেয়। তাই সন্তুষ্ট থাকা এবং কঠোর পরিশ্রম করা সবচেয়ে বড় শিক্ষা। এই ভিডিওর মাধ্যমে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।